বিক্রি করার আগেই কোনো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয় তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না। কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এই যে খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে তাদের উপরেই কি এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন তাহলে বছর শেষে যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে। এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে। গ্রামের দোকানদার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে? এটা অগ্রিম, অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই কোনো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয় তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি আর একটু ভালো করে তাকাই, এই বাজেটে আমরা কৃষি বাজেটের দিকে একটু তাকিয়ে দেখি। কৃষিতে বাজেট এবার দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা। গত বছরের বাজেট ছিল 27,224 কোটি টাকা, এই বছরে এই বাজেটটা হয়েছে 28,881 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা একটা বাজেট করলাম যে বাজেটে গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করলাম, আর সেখানে আমরা কৃষি ক্ষেত্রে মাত্র 1 থেকে 1,500 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা বৃদ্ধি না করার নামান্তর। মাননীয় স্পিকার, আমাদের কৃষি সেক্টরটা নানাভাবে অবহেলিত হয়ে আছে। সরকার দলের তরফ থেকে বলা হতে পারে যে সার কীটনাশকের উপরে যে 7.5% ট্যাক্স এবং ভ্যাট ছিল সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু সার এবং কীটনাশকের উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা উইথড্র করে নেওয়া হয়েছে তাতে করে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণটা হলো এটা যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা এটা সুবিধাটা পেয়ে থাকেন। এই সার এবং কীটনাশকের উপরে সরকার ভ্যাট এবং ট্যাক্স কমানোর কারণে এটা যে আসলে সার এবং কীটনাশকের দাম কমবে তা তদারকি কেমন করে হবে তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। মাননীয় স্পিকার, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যেসব কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের একটা কৃষি ভিত্তিক একটা দেশ হওয়ার কথা ছিল। আমাদের 75 সালের দিকে যেখানে আমাদের জিডিপিতে কৃষি ছিল 62, এখন সেটা 10 থেকে 11% নেমে এসেছে। আমরা কৃষিকে একেবারে ওভারলুক করে যাচ্ছি। এই বাজেটের মধ্যেও আমরা কৃষিকে একেবারে ধর্তব্যের মধ্যে নিয়ে আসি নাই। আমরা মনে করি কৃষিতে বাজেট বৃদ্ধি করার দরকার আছে এবং এটা 1,500 কোটি টাকা না, এটা এমন পরিমাণে বরাদ্দ করতে হবে যাতে করে আমরা কৃষকদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসতে পারি এবং কৃষকদেরকে আমরা সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াতে পারি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা বাজেটের মধ্যে যে 3টে সেক্টরের কথা বলা হয়েছে সেই 3টে সেক্টরে এক ধরনের বাজেট আছে। সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার জন্য যে বাজেটটা করা হয়েছে সেটার পরিমাণ দাঁড়ায় 1,22,000 কোটি টাকার মতো, কিন্তু মন্ত্রণালয়ের হিসাব বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে অতিরিক্ত 14,000 কোটি টাকা, সেই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হবে সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা এই জায়গার মধ্যে করা হয়নি। মাননীয় স্পিকার, সেই একই বিষয়টা ঘটছে এডিপির ক্ষেত্রে। মাননীয় স্পিকার, প্রায় 3 লক্ষ কোটি টাকা যে এডিপি নির্ধারণ করা হয়েছে সেই এডিপিতে 1,70,000 কোটি টাকায় থোক বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ গত বছর এবং তার আগের বছরে এই থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা এবং 11,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা 11,000 কোটি টাকার থোক বরাদ্দ এ বছরে এসে 1,70,000 কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে। এত বিরাট যে উল্লম্ফন হলো, সেই উল্লম্ফনের কারণে এই থোক বরাদ্দগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। মাননীয় স্পিকার, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সরকারি দল
তারা যখন বরাদ্দগুলো বন্টন করেছেন তখন সরকারি দলের আসনগুলোতে তারা বরাদ্দ দিয়েছেন, বিরোধী দলের আসনগুলোতে তারা বরাদ্দ দেন নাই। সেক্ষেত্রে এডিপিতে যে 1,70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দটা সঠিকভাবে যে সারা দেশে সঠিক হিসাবের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীনভাবে ডিস্ট্রিবিউট করা হবে তার গ্যারান্টি আমরা চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নিয়ে একটা কথা বলার দরকার মাননীয় স্পিকার। নবায়নযোগ্য জ্বালানিতে যে আমদানি শুল্ক ছিল, ভ্যাট ছিল এবং অগ্রিম কর ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে, সেটা সাধুবাদযোগ্য। কিন্তু যদি আমরা এনপিআর এর এসআরওটার দিকে খেয়াল করে দেখি, যেটা কিছুদিন আগে জারি করা হয়েছে, তাতে আমরা খেয়াল করে দেখব এই সুবিধাটা শুধুমাত্র যারা বড় ব্যবসায়ী যারা আছেন এবং যারা সৌর বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে সরকারের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি ভিত্তিক একটা বন্দোবস্তের মধ্যে আছেন তারাই শুধু লাভবান হবেন। কিন্তু যারা আবাসিক গ্রাহক আছেন, যারা কৃষক আছেন, ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এটার মধ্য দিয়ে উপকৃত হবেন না। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা এই বিষয়টা জানতে চাই যে আমাদের প্রান্তিক পর্যায়ে যাতে একজন তরুণ যিনি একজন উদ্যোক্তা হয়েছেন, একজন কৃষক এবং একজন আবাসিক গ্রাহক, তারাও যাতে নবায়নযোগ্য এই যে জ্বালানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে সেই সুবিধাটা পায়, সেই ধরনের একটা ব্যবস্থাপনা যেন অর্থমন্ত্রী করেন, সে কারণে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার।